আমি ভীষণ মোটা ছিলাম। তখন আমাদের মালি বলতে লাগল, বাবু, তোমাকে আমি আমাদের গ্রাম থেকে এমন একটা শরবত এনে দেব যে তুমি সেটা যদি 1 মাস খাও তাহলে রোগা হয়ে যাবে। আমি 1 সপ্তাহ শরবত খেয়েছিলাম। এবার তো আমি সেই শরবত ছাড়া আর থাকতে পারছিলাম না। আমি তাকে বললাম, এবার আমায় আরও এনে দাও। সে তখন বলল, তোমাকে তাহলে আমার সাথে যেতে হবে, যেখানে শরবত তৈরি হতো। আমাকে সেখানে নিয়ে গেল, আর সেখানে গিয়ে তো আমার হুঁশি উড়ে গেল। সেই শরবত বাজে ভাগ্য নিয়ে আমি এমন একটা গ্রামে জন্মেছিলাম যেখানে মেয়েদের নামের চেয়ে তাদের অবস্থার খুদ ধরে কারা হতো বেশি, যেমন মোটা রোগা, কালো, বেটে, লম্বা ইত্যাদি। এই জাতীয় কথাগুলো আপনারাও নিশ্চয়ই কখনো না কখনো শুনেছেন। আর যার উপর দিয়ে এটা যায় একমাত্র সেই জানে এর কষ্ট ঠিক কতটা। আর তার মধ্যে থেকে একটা শব্দ আমার জন্য বেছে নেওয়া হয়েছিল। আমি যেখানেই যেতাম আমার পিছন পিছন মোটা শব্দটা ঠিক আসত। আপন হোক বা পর, যে কেউ আমাকে দেখে হাসতে থাকত। বিরক্ত হয়ে আমি আয়না দেখাই ছেড়ে দিয়েছিলাম। আমার চোখ ভীষণ সুন্দর ছিল, আর আমার গায়ের রং একদম ফর্সা ছিল, কিন্তু আমার স্থূলতা, আমার যা কিছু ভালো ছিল সেই সব কি লুকিয়ে রাখত। দুনিয়া হাজারটা ভালো ছেড়ে একটা দুর্বলতা নিয়ে পড়ে থাকে, আর তারপর মানুষের বেঁচে থাকা মুশকিল করে তোলে। আমার সাথে অনেক বছর ধরেই এটা হয়ে আসছিল, কিন্তু যেদিন মালি আমাকে বলল যে তার কাছে এমন একটা শরবত আছে যেটা আমাকে কয়েক মাসের মধ্যেই রোগা করে দেবে, তখন আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমি এত বাজেভাবে দুনিয়ার দ্বারা নির্যাতিত ছিলাম যে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করে মালির দেওয়া শরবত খাওয়া শুরু করলাম। আর যখন আমি সেই শরবতের সত্যিটা জানতে পারলাম, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমার নাম ছিল অনিতা, কিন্তু সবাই আমাকে মোটা মোটা বলে ডাকত। এজন্য আমি মানুষের সামনে যেতেই ভয় পেতাম। পরিবার, বন্ধু, এমনকি আমার নিজের বোনেরাও মাঝে মধ্যে আমাকে মোটা বলে ডাকত। আর আমি সমাজে নিজের অস্তিত্ব নিয়ে লজ্জায় পড়ে যেতাম। কোনো অনুষ্ঠানে গেলেই আমি একটা কোনায় চুপ করে বসে থাকতাম। যদি আমাকে কেউ দেখে মোটা বলে দেয়, সেই ভয়ে আমি নিজের জায়গা থেকে সরতেও না। আমার খাওয়া দাওয়ার সবসময় ভালো ছিল, আর আমার মা আমাকে সেই সমস্ত কিছুই খাওয়াতো যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি আমার মায়ের বড় মেয়ে ছিলাম, আর আমার মা আমাকে স্বাস্থ্যবতী করার জন্য সমস্ত কিছু প্রক্রিয়া প্রয়োগ করতে থাকত। সেই সমস্ত কিছু আমার ওপরে কাজও করেছিল, কিন্তু সেটাও এমনভাবে যে আমি কখনো রোগা হতেই পারলাম না। যতদিন আমি বাচ্চা ছিলাম প্রত্যেকেরই আমার মোটা হওয়ায় খুব ভাল লাগত, কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম আর যুবতী হলাম, আমার স্থূলতা যেন হিংসে চিহ্ন হতে লাগল। মায়ের কড়া মেজাজের জন্য সব কাজের মেয়ে বিরক্ত হয়ে যেত, আর আমরা 3 বোনও মায়ের এই কড়া মেজাজে কষ্ট পেতাম। স্কুল শেষ করে যখন কলেজে ভর্তি হলাম, প্রথম দিন খুব খুশি হয়ে আমি কলেজে গেলাম, কিন্তু ফেরার সময় আমার অবস্থা এমন হলো যে আমার চোখ থেকে জল ঝরছিল। বাড়িতে আসার সাথে সাথে আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলি। কলেজে প্রতিটা মেয়ে আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল, আর কোথাও কোথাও থেকে তো মোটা মোটা বলে আওয়াজ আসছিল। কলেজে আমার প্রথম দিন ছিল, এমনিতেও কলেজ নতুন বলে প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল, আর আমার পায়েও খুব ব্যথা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মা আমার ঘরে দরজায় টোকা দিতে লাগল। আমি রাগ করে বললাম, তুমি এখন যাও, তোমার কারণে এসব কিছু হচ্ছে। মা আদর করে আমাকে বুঝিয়ে বলল, এতে রাগ করার কি আছে, তুমি ডায়েট করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানতাম মা আমাকে ভোলানোর জন্য এসব বলছে। আমি মায়ের কথা শুনে ডায়েটিং শুরু করে দিলাম, কিন্তু আমার স্থূলতার উপর ডায়েটের কোনো প্রভাবই পড়ল না। আমি সারা দিন ডায়েটের মধ্যে থাকতাম। সকালে আর সন্ধ্যায় ঘরের বাইরের বাগানে ব্যায়াম করতাম। মালি বাবা মাঝে মধ্যে আমাকে ব্যায়াম করতে দেখত, কিন্তু আমি সেরকমভাবে ওনার দিকে নজর দিতাম না, আর শুধুমাত্র নিজের স্থূলতা কমানোর চেষ্টা করতাম। কখনো কখনো এটাও ভাবতাম যে বিয়ের বয়সে যে আমাকে কেমন লাগবে, তখন নিজেই লজ্জা পেয়ে যেতাম। আমার মাথার মধ্যে আজকাল একটা নতুন ফটো চেয়েছে। আমি অনেক বছর ধরে আমার এক মাসির ছেলে অশোককে পছন্দ করতাম, আর 2 দিন আগে যখন সে আমাদের বাড়িতে আসলো, তখন সে কথার কথাই বলতে লাগলো যে তার রোগা পাতলা মেয়েদের বেশি পছন্দ, আর সে এরকম কোনো একটা মেয়েকে বিয়ে করবে। তার কথা শুনে তো আমার গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি তো তাকে ছাড়া অন্য কোনো মানুষকে নিয়ে ভাবতেও পারি না। আর আমার সেই মাসিও কথায় কথায় বেশ কয়েকবার আমার আর অশোকের সম্পর্কের কথা বলেছিল, কিন্তু যদি অশোক বারণ করে দেয় তাহলে এই সম্পর্কটা কোনোদিন হবে না। অশোক চলে গেল, কিন্তু আমাকে সে সমস্যার মধ্যে ফেলে দিয়ে গেল। আর এবার তো আমি নিজেকে রোগা করার জন্য কোমর কষে নিয়েছিলাম। মা আমাকে এভাবে মেহনত করতে দেখত আর বলতো, তুমি কেন পাগল হয়ে যাচ্ছ, তুমি এতটা অতমোটা নও, তোমার বোনের দেখো তারা কতটা রোগা পাতলা, একমাত্র তুমিই তো আছো যে একটু স্বাস্থ্যবতী। না জানি কেন আমার স্থূলতা মায়ের চোখে পড়ত না। আমি নাকি স্বাস্থ্যবতী এই কথা বলে মা সবসময় কথা শেষ করে দিত। অন্য শহরে আমার মাসির বাড়ি, তার ছেলে আর মেয়ের বিয়ে ঠিক হলো, আর সবাই নিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। প্রথমে তো আমি কিছুই বলিনি, কিন্তু যখন সবাই নিজের জিনিসপত্র গোছাতে লাগলো, তখন আমি এটা বলে মানা করে দিলাম যে আমি যাব না। আমার কথা শুনে মা অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কিন্তু আমি তোমাকে একা ছেড়ে কি করে যাব, তোমার বাবাও তো বিদেশে গিয়ে বসে আছে, আর বাচ্চাদের এবার আমার দায়িত্বে ছেড়ে গেছে। এরকম অবস্থায় আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আমি মাকে পরিষ্কার করে বলে দিলাম যে আমি 10টা লোকের মাঝে গিয়ে অসম্মানিত হতে পারবো না, যে কেউ আমাকে দেখে মোটা মোটা বলে বলবে, আর বিশেষ করে মাসি তো প্রত্যেকটা কথা এটাই বলবে যে কখনো কোনো কাজও করে নেওয়া করো যাতে তোমার শরীরের মেদ কমে যায়। মা ভালো করেই জানত যে মাসি আমাকে দেখা মাত্র এই কথাটাই বলে থাকে। এজন্যই মা আমার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ রইল। তারপর বলতে লাগলো, চলো ঠিক আছে, তাহলে তোমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু নিধিও তাহলে তোমার সাথেই থাকবে।
নিধি অনেক দিন থেকে আমাদের ঘরের কাজ করত, তাই মায়ের উপর তার ভীষণ ভরসা ছিল, আর মা রাজি হয়ে গেল। আমি তো এটা ভেবেই খুশি ছিলাম যে আমার প্রাণ বাঁচল। আমি রোগা হওয়ার আগে কোনোমতে কোনো বিয়েবাড়িতেই যেতে চাইছিলাম না। আমার 2 বোন মায়ের সাথে বিয়েবাড়িতে চলে গেল। বাড়িতে আমি আর নিধি থেকে গেলাম, আর কিছু কাজের মজদুর আসতে যেতে থাকত। আমার বাবা গত 10 বছর ধরে বিদেশে রয়েছে, আসে বছরে একবার করে দেখা করার জন্য আসা যাওয়া করে। মায়ের যাওয়ার পরের দিন যখন আমি বাগানে ব্যায়াম করছিলাম, তখন মালু বাবা বলতে লাগলো, অনিতা, যদি একটা কথা বলি তাহলে তুমি রেগে যাবে না তো? আমি ভাবলাম মালি বাবা আমাকে আবার সেই মোটাবাই রকম কিছুই বলবে, না হলে বলবে যে এই ব্যায়ামে তোমার মেদ কিছুতেই কমবে না। কিন্তু মালি বাবা যা বলল সেটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম। সে আমাকে বলতে লাগলো যে তাদের গ্রামে এমন একটা শরবত তৈরি হয় যেটা খেয়ে অনেক মোটা মানুষও একদম রোগা পাতলা হয়ে যায়। শুধুমাত্র একবার ওই শরবত খেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মালি বাবাকে বললাম, যদি সত্যি এরকম কিছু হয় তাহলে তাড়াতাড়ি তুমি আমাকে শরবত এনে দাও। মালি বাবা বলতে লাগলো, আমি ওই সামনের বাড়ির মালিকের জন্য 1 সপ্তাহ শরবত এনেছিলাম, কিন্তু আমি সেটা তোমাকে দিয়ে দিচ্ছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে সামনের বাড়ির মালিকও এই শরবত খায়? তখন মালি হেসে বলল, হ্যাঁ বাবু, সেও এই শরবত খায়। মালি বাবা বলল, সে তার কাজ করে নিজের বাড়ি থেকে শরবত দিয়ে যাবে। আমি ব্যায়াম করে ভিতরে এসে দেখলাম যে কাজের মেয়ে নিজেই বসে বসে কাঁদছিল। সে বলতে লাগলো যে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তাকে এক্ষুনি গ্রামে ফিরতে হবে, কিন্তু সে আমাকে একা ছেড়ে যেতে পারবে না। তাই সে আমাকে বলতে লাগলো, অনিতা মালকিনকে ফোন লাগাও, আমি তাকে এমন কিছু ব্যবস্থা করতে বলি যাতে আমি গ্রামে ফিরতে পারি। আমি আমার ঘরে এসে ফোন হাতে নিলাম আর মাকে ফোন করতে যাচ্ছিলাম। তখন আমার মনে হলো যে মাকে এখানে ডেকে লওয়ার থেকে তো আমার একা থেকে যাওয়াই ভালো, কারণ মা আমাকে কোনোদিন শরবত খেতে দেবে না। এর আগেও আমি একবার রোগা হওয়ার জন্য কিছু ওষুধ ব্যবহার করেছিলাম, আর আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে মা রোগা হওয়ার জন্য আমাকে ডায়েটিং ছাড়া অন্য কিছু খেতে দিত না। মায়ের তো আমার ডায়েটিং করা নিয়েও আপত্তি ছিল, কিন্তু আমার কান্নাকাটি দেখে সে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি ঘর থেকে বাইরে আসলাম, আর আমি কাজের মেয়েকে বললাম, মা বলছে তুমি নিজের গ্রামে ফেরত যেতে পারো, সে বিকাল অবধি ফেরত চলে আসবে। আমি ভালো করেই জানতাম যে মায়ের দিদিকে ফোন করার খেয়াল মনের মধ্যে আসবে না, আর আমি আরাম করে শরবত খেয়ে মায়ের আসার আগে অবধি কিছুটা তো রোগা হয়ে যাব। নিধি চলে গেল, আর বিকেলে মালি বাবা শরবত দিতে বাড়ি আসলো। আমি মালি থেকে শরবত নিলাম আর তাড়াতাড়ি সেটা খেয়ে নিলাম। সেটা ভীষণ ঠান্ডা আর দারুণ খেতে ছিল। আমাদের মালি বাবা বলল, 1 সপ্তাহের মধ্যে তফাৎ দেখতে পাবেন। শরবত খাওয়ার কিছুক্ষণ পরে আমার ভীষণ শান্তি অনুভব হলো, আর এমন মনে হচ্ছিল যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি আরাম করে নিজের ঘরে শুয়ে পড়লাম, আর কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল। আমি ঘরে একা ছিলাম, এজন্য আমার ঘুম ভাঙানোর কেউ ছিল না, তাই আমি খুব আরামে দিন কাটাতে লাগলাম। প্রতিদিন আমি শরবত খেতে লাগলাম। শরবত খাওয়ার সাথে সাথে আমি হালকা অনুভব করতাম। আমার মনে হতো যেন আমি আর এই শরবত ছাড়া থাকতে পারবো না। মায়ের কখনো কখনো ফোন আসতো, তখন আমি তাকে বলে দিতাম যে আমি ভালোই আছি, আর যখন নিধির কথা জিজ্ঞাসা করত তখন আমি কথার পেঁচে তাকে ভুলিয়ে দিতাম। 1 সপ্তাহ হয়ে গিয়েছিল, আর 1 সপ্তাহের শরবত আমি খেয়ে শেষ করে দিয়েছিলাম। বিকেলে যখন মালি বাবা এসেছিল তখন আমি মালিকে বললাম যে আমার আরও শরবত চাই, কারণ 1 সপ্তাহের শরবত খেয়ে আমার মাত্র সামান্যই তফাৎ হয়েছিল, কিন্তু আমি এমন অনুভব করতাম যে সেই শরবত আমার জীবনের একটা প্রয়োজনীয় কিছু হয়ে গিয়েছে। মালি বাবা বলতে লাগলো, আরও শরবত নেওয়ার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। সেটা একটা বন্ধুর ঘরে তৈরি হয়, কিন্তু আমার সেই বন্ধু গ্রামে গিয়েছে, আর তাই বন্ধুর বাড়িতে তার বউ একা আছে, আর তাই আমি এখন ওখানে একা যেতে চাই না। কিন্তু তুমি যদি সাথে যাও তাহলে আমরা শরবত সহজেই আনতে পারবো, না হলে তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। আমার তো শরবত ছাড়া থাকা 1 মুহূর্তও সম্ভব হচ্ছিল না। আমি মালি বাবাকে বললাম, ঠিক আছে আমি তোমার সাথে যাব, কিন্তু আমার ওই শরবত এখনই চাই। মালি বাবা আমাকে সেখানে নিয়ে চলল, আর আমরা একটা বড় বাড়ির মধ্যে পৌঁছালাম। মালি বাবা বলল যে তার বন্ধুর বউ এখানে সার্ভেন্ট কোয়ার্টারে থাকে, আর সেখানে পৌঁছে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই শরবত আসলে এক ধরনের মদ ছিল, যেটা কি গ্রামের লোকেরা সবসময় ব্যবহার করে থাকে, আর আমার এই মুহূর্তে সেই জিনিসটা আরও বেশি চাহিদা অনুভব হতে লাগলো। মালি বাবা আমাকে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে যাওয়ার নাম করে একটা বাড়ির ভিতরে নিয়ে গেল, আর সেখানে আমি দেখলাম মদ তৈরি হচ্ছে। একজন মহিলা সেখানে বসে মদ বানাচ্ছিল, আর একদিকে ম্যাচ ফিশ ছিল। আমার শরীর পুরোপুরি ভেঙে পড়েছিল। যেন আমি মালিকে বললাম, আমাকে ব্যাস 1 গ্লাস শরবত দাও। মালি বাবা বলতে লাগলো, তুমি শরবত পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে একটা চাহিদা পূরণ করতে হবে। আমার অবস্থা তো এত খারাপ ছিল যে আমি সমস্ত কথা মানতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যত টাকা দরকার আমি দিয়ে দেব, কিন্তু আমাকে এখন শরবত দাও। তখন মালি বাবা আমাকে নিজের সাথে একটা ঘরে নিয়ে গেল, আর শরবতের গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। এরপর সে যা বলল সেটা শুনে আমার গায়ে লোম খাড়া হয়ে গেল। শরবতের গ্লাসের বদলে আমার থেকে আমার ইজ্জত চেয়ে বসলো। আমি মালি বাবাকে বললাম যে এটা কি ধরনের কথা বলছো, আমি আমার ইজ্জত কি করে নষ্ট করতে দিতে পারি? তখন মালি বলল, তুমি যদি নিজের ইচ্ছা এটা না করতে পারো তাহলে তোমাকে আর শরবত দেওয়া যাবে না। আমার অবস্থা তো এমন ছিল যে আমি যদি শরবতের গ্লাস তাড়াতাড়ি না পেতাম তাহলে আমি নিজের পায়ের উপর বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। আমি মালি বাবাকে বললাম, ঠিক আছে, আমি তার শর্ত পূরণ করতে রাজি আছি, কিন্তু সেই প্রথমে আমাকে শরবত খেতে দিক। আমার কথা শুনে মালি হাসলো, আর সেই শরবতের গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি এক নিঃশ্বাসে পুরো শরবত শেষ করলাম, আর এরপর আমার ওপর এমন নেশা চলল যে আমি নিজের মর্জিতে তাকে নিজের ইজ্জতটা দিয়ে দিলাম। না জানি সে কতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আমার সাথে যা কিছু করে তাই করল। এরপর অন্য একটা মানুষও সে ঘরে আসলো, আর সেও নিজের শরীরে খিদে মেটালো। আমি তাকে বারণও করতে পারলাম না,